জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান শিগগিরই। প্রধানমন্ত্রী বললেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত হলে বাড়ত না এসব অপরাধ। গণতন্ত্র বাঁচাতেই দরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ত্রয়োদশ সংশোধনী বৈধতা চ্যালেঞ্জ মামলার আপিল শুনানিতে বললেন অ্যামিকাস কিউরি টি.এইচ. খান। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের বেশিরভাগ সদস্যের শুধু অক্ষরজ্ঞান সম্পন্ন নারী, দাবি হানিফের। বললেন, নিজের জন্য এ ব্যাংক করেন ইউনুস। এবং পশ্চিমা হামলার পরও বিদ্রোহীদের বিরুদ্ধে আক্রমণ চলছে গাদ্দাফি বাহিনীর। সাধারণ মানুষ মারা যাওয়ার খবর অস্বীকার করল যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তৌহিদা খান খুশবু। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণে অঙ্গীকারবদ্ধ। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে শিগগিরই আরও কঠোর অভিযান শুরু করছে সরকার। আজ স্বাধীনতা দিবসের পদক প্রদান অনুষ্ঠানে কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অভিযোগ করলেন, বেশিরভাগ সময় মুক্তিযুদ্ধের চেতনা দেশ পরিচালিত হয়নি বলেই এমন সব অপরাধ জায়গা করে নিয়েছে। শরীফউদ্দিন লিমনের রিপোর্ট। স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে নিজ নিজ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর দুটি প্রতিষ্ঠান ও 7 বিশিষ্টজনকে দেয়া হল স্বাধীনতা পদক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মরহুম গাউস খান, সংঘরাজ জ্যোতিপাল মহাথেরো, ডক্টর নীলিমা ইব্রাহিম, এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আব্দুল করিম খন্দকার বীরউত্তম, শহীদ নূতন চন্দ্র সিংহ, শিল্পী আবুল হাশেম এবং মরহুম এ.কে.এম. শামসুজ্জোহাকে এই পদকে সম্মানিত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রতিষ্ঠান হিসেবে এই পদক পেল ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ পুলিশ। এই যে মুক্তিযুদ্ধে মানুষের যে অবদান, দীর্ঘদিনের সংগ্রাম, এই সংগ্রামের ইতিহাসও বিকৃত করা হয়েছে। আর বিকৃত ইতিহাস বিকৃত চরিত্রেরই জন্ম দেয়। আজকে সমাজে তাই আমরা দেখি সন্ত্রাস, মাদক, অস্ত্র, নানা ধরনের অপকর্ম। এর বিরুদ্ধে আমাদেরকে কঠোর পদক্ষেপ নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের সেবা করা, এই মানসিকতা নিয়ে দেশ পরিচালনা করেনি বলেই কোনো অগ্রগতি লাভ করতে পারেনি। সরকারের কাজ হচ্ছে দেশ সেবা করা। নিজের ভোগ বিলাস, আরাম আয়েশ, এটা কিন্তু তার কাছে বড় হওয়া উচিত না। আমি কি পেলাম না পেলাম সেটা বড় কথা না। আমি দেশকে কতটুকু দিতে পারলাম, জনগণকে কতটুকু দিতে পারলাম, জনগণের জন্য কতটুকু আমি করতে পারলাম, এটাই হচ্ছে সব থেকে বড় বিবেচ্য বিষয়। এবং সেই মানসিকতা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ কোনো বিচ্ছিন্নতাবাদী সংগ্রামে স্বাধীনতা পায়নি, বরং দীর্ঘ স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতাতেই এসেছে এই মুক্তি। আর এ বিষয়টি নিশ্চিত করতে বঙ্গবন্ধু 26 মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন বলে জানান প্রধানমন্ত্রী। 26শে মার্চের প্রথম প্রহরে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য বাঙালি জাতিকে নির্দেশ দিয়েছিলেন এবং তিনি যে শেষ বার্তাটা পাঠিয়েছিলেন বিজিবি অর্থাৎ তখনকার ছিল ইপিআর, তারই অ্যাওয়ারনেসের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়। তিনি ঘোষণায় বলেন, সম্ভবত এটাই আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন, চূড়ান্ত বিজয় আমাদেরই। দেশের নিত্যপণ্যের উচ্চমূল্য, বিশেষ করে চালের বাড়তি দাম প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। মানুষ যাতে খাবারের জন্য কষ্ট না পায় সেজন্য বিদেশ থেকে বেশি দামে চাল কিনে কম মূল্যে তা বিক্রি করা হচ্ছে বলেও জানান তিনি। শরীফউদ্দিন লিমন, আরটিভি, ঢাকা। গণতন্ত্র বাঁচিয়ে রাখতে প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে কথা বললেন অ্যামিকাস কিউরির সাবেক বিচারপতি টি.এইচ. খান। প্রধান বিচারপতির সভাপতিত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ পঞ্চম দিনের মতো শুনানি গ্রহণ করেন। আগামী সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে শুনানি। রিপোর্ট করছেন ফয়সাল হোসেন। ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এই আপিলের শুনানি চলছে গেল 1 মার্চ। এতে অ্যামিকাস কিউরির মতামত দিতে গিয়ে টি.এইচ. খান বললেন, সময়ের প্রয়োজনে ও গণতন্ত্রের স্বার্থে প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার। এটা কোনো শখের বিষয় নয়, কারণ বিএনপি যদি ইলেকশনে যায় আওয়ামী যাইতে চায় না, আওয়ামী যদি যায় বিএনপি যেতে চায় না। এই যে একটা
রশি টানাটানি এটা জাতির জন্য অস্বাস্থ্যকর। সেই জন্য একটা নিউট্রাল বডির হাতে ইলেকশনের পরিচালনার জন্য 90 দিনের মেয়াদে একমাত্র উদ্দেশ্য হবে সাকসেসফুলি ইলেকশনটাকে করা। সংবিধান কোনো আসমানি কিতাব নয়, এমনটা মন্তব্য করে প্রবীণ এই আইনজীবী বললেন, দেশ ও জনগণের স্বার্থে এর পরিবর্ধন করা যেতে পারে। যে পরিস্থিতিতে আসছিল সেই পরিস্থিতি এখনো বজায় আছে। এই দেশে ইলেকশন নিরপেক্ষ লোকের হাতে না হইলে এটা ইলেকশন সঠিক হবে না। এদিকে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো চেয়ারম্যান বললেন, তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু বিচারাধীন থাকায় এ নিয়ে কোনো মন্তব্য তারা করছেন না। মৌলিক বিষয়ে 72-এর সংবিধানের যে বিন্যাসটি আছে, কতগুলো কনস্টিটিউশনাল স্কিম থাকে, তো সাংবিধানিক স্কিমের বাইরে আমরা কিছু ভাবছি না। বিরোধী দলের নেত্রী উনি আইসা বললেন সাংবিধানিক সংকট। সাংবিধানিক সংকট হইলে সংবিধান নাই, সংবিধান না থাকলে পার্লামেন্ট থাকলো কেমনি? আর পার্লামেন্ট না থাকলে লিডার অব দি অপোজিশন উনি থাকলেন কেমনে? আর উনি থাকলেন না, উনি বক্তৃতা করলেন কোথায়? তবে তিনি বলেন, বর্তমান কমিটি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করছে, যা প্রচার পেলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। তাই এ নিয়ে গণমাধ্যমে কিছু না জানাতে সিদ্ধান্ত নিয়েছে কমিটি। ফয়সাল হোসেন, RTV, ঢাকা। ৭১ মানবতা বিরুদ্ধে অপরাধের অভিযোগে আটক জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে পুনরায় জিজ্ঞাসাবাদের আবেদনের ওপর আগামী ২৭ মার্চ শুনানি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সাবেক মন্ত্রী আব্দুল আলিমের আটকাদেশের শুনানি হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে বুধবার মতিউর রহমান নিজামী এবং সালাউদ্দিন কাদের চৌধুরীকে নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালে আবেদন জমা দেওয়া হয়েছে। এ সময় তিনি গেল ১ বছরে ট্রাইব্যুনালের বিভিন্ন বিষয় তুলে ধরেন। যার দুটি আবেদন হলো সালাউদ্দিন কাদের চৌধুরী এবং মতিউর রহমান নিজামীকে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রার্থনায় আবেদন করেছেন। আরেকটি আবেদন করেছেন ফর কজিং অ্যারেস্ট অফ MA আলিম। এই তিনটা আবেদন করা হয়েছে এবং এই তিনটা আজকে আই হ্যাভ প্লেসড অল দিস অ্যাপ্লিকেশনস বিফোর দি ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনাল দেখে এটি দিন ধার্য করেছেন, যেমন আগামী রোববার ২৭ তারিখে শুনানি হবে। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের বেশিরভাগ সদস্যই শুধু অক্ষর জ্ঞান সম্পন্ন নারী। স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিব আয়োজিত আলোচনায় এমন দাবি করলেন আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ। তিনিও বললেন, গরিব মানুষের স্বার্থে নয়, বরং ব্যক্তিগত লাভের জন্য গ্রামীণ ব্যাংক করেন ডক্টর ইউনুস। আরো জানাচ্ছেন রিপন আশরাফ। সম্প্রতি গ্রামীণ ব্যাংক থেকে ডক্টর ইউনুসকে সরিয়ে দেয়া নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। বিষয়টি নিয়ে আদালতে যান ইউনুস। একটি মহল দোষ চাপায় সরকারের উপর। এ নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। একটা ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের আমানত আছে, যার মধ্য দিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চান, যার মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে চান, সেই রকম একটি প্রতিষ্ঠানকে আপনি পরিচালনা পর্ষদ বানিয়েছেন সব নিরক্ষর ব্যক্তিদের দিয়ে। কোন উদ্দেশ্যে? এটা আর যাই হোক কোনো ভালো উদ্দেশ্য ছিল বলে আমার মনে হয় না। অর্থ আত্মসাৎ নয়, কর অব্যাহতি নিতেই গ্রামীণ ব্যাংকের অর্থ বিদেশে পাঠানো হয়েছে বলে ডক্টর ইউনুস যে দাবি করেছেন তারও সমালোচনা করেন আওয়ামী লীগের এই নেতা। আজকে জাতির কাছে, আজকে ডক্টর ইউনুস সাহেবের কাছে আমার প্রশ্ন যে আপনার মতো একজন বিজ্ঞ ব্যক্তি, নোবেল পুরস্কার বিজয়ী, আপনি যেখানে আমাদের মতো গরিব দেশ, আমরা ট্যাক্সের পয়সায় যেখানে আমাদের সরকার চলে, সেখানে আপনার মতো জ্ঞানী বিজ্ঞ লোক কি করে ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো একটা পন্থায় আপনি গেলেন, এটা আমার বোধগম্য নয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বক্তব্য শুরু করলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয় আয়োজকরা, করে অশোভন আচরণ। আর এর প্রতিবাদে অনুষ্ঠান ছেড়ে আসেন সাংবাদিকরা। আলোচনা সভায় আমি সর্বপ্রথম রিপন আশরাফ, RTV, ঢাকা। মুক্তিযুদ্ধের পর সিরাজ শিকদার সহ ৩০,০০০ মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে দাবি করে এর বিচার চাইলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জাসদের গণবাহিনী হত্যাকাণ্ড চালিয়েছিল বলে অভিযোগ করেন তিনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। কর্নেল তাহেরের বিচারকে অবৈধ বলে হাইকোর্টের রায় ও জিয়ার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে এই সমাবেশ করে দলটি। বক্তারা অভিযোগ করেন, ভুল তথ্য আর বানোয়াট ঘটনার উপর ভিত্তি করে জিয়াউর রহমানের বিরুদ্ধে অপবাদ রটানো হচ্ছে।
যে হাজার হাজার মানুষকে এই ইউনূস সাহেবদের দলেরা হত্যা করেছে, সিরাজ শিকদার সহ এদেশের মুক্তিযোদ্ধাদেরকে যারা হত্যা করেছে, জীবিত থাকুক আর মৃত হোক, তাদের বিচারের দাবি এদেশের জনগণ করবে। কর্নেল তাহের সামরিক বাহিনীতে বেআইনিভাবে বিপ্লবী সৈনিক সংস্থা করে সেনাবাহিনীর কর্মকর্তা সহ সৈনিকদেরকে হত্যা করেছে। এবারে লিবিয়া প্রসঙ্গ। লিবিয়া পঞ্চম রাতের মতো পশ্চিমা বিমান হামলার পরও বিদ্রোহীদের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে গাদ্দাফি বাহিনী। এতে মারা গেছে অন্তত 16 জন। তবে সাধারণ মানুষের মারা যাবার খবর অস্বীকার করেছেন মার্কিন কমান্ডার। এই পরিস্থিতিতে হামলার নেতৃত্ব ন্যাটোর হাতে দেওয়ার আলোচনা এগোয়নি এতটুকুও। ফুরকানুল আলমের রিপোর্ট। প্রাচীন সভ্যতায় রাতের আধারে হামলাকে মনে করা হতো কাপুরুষের কাজ, কিন্তু আধুনিক পৃথিবীতে জয়টাই সবকিছু। লিবিয়ার উপর তাই মার্কিন নেতৃত্বে হামলা চলছে। তবে বিরোধীদের উৎখাতে কম যাচ্ছেন না দেশটির নেতা গাদ্দাফিও। পশ্চিমা হামলায় লিবিয়ায় গেল 5 রাতে কোনো সাধারণ লোক মারা পড়েনি। যুক্তরাষ্ট্রের এমন দাবির বিপরীতে ত্রিপোলির হাসপাতালে বেসামরিক মানুষের পোড়া লাশ দেখেছেন সাংবাদিকরা। এদিকে তুরস্কের বিরোধিতায় লিবিয়া হামলার দায়িত্ব নিতে পারছে না নেটো। 4 দিন ধরে চলছে আলোচনা, তাই সিদ্ধান্ত নিতে আন্তর্জাতিক অ্যাডহক কমিটি করতে চাইছে ফ্রান্স, যাতে থাকছে আরব লীগ সহ আগ্রহী সবাই। আর বিষয়টি চূড়ান্ত করতে আগামী মঙ্গলবার লন্ডনে কথা বলবেন বিশ্ব নেতারা। ফুরকানুল আলম, RTV ইন্টারন্যাশনাল ডেস্ক। আগুন ঝরা মার্চের খবর। ৭১-এর এই দিনটি ছিল বাঙালি জাতির জন্য চরম দুর্বিষহ একটি দিন। গণহত্যা চালাতে পাক বাহিনীর জন্য চট্টগ্রাম বন্দরে অস্ত্র নিয়ে আসলে বাঙালি তীব্র প্রতিরোধের মুখে পড়ে। সারা দেশে শুরু হয় বাঙালি অবাঙালি দাঙ্গা। বন্ধ করে দেয় টেলিভিশন সম্প্রচার। বঙ্গবন্ধু ডাক দেন চূড়ান্ত সংগ্রামের। ৭১-এর উত্তাল মার্চ নিয়ে আতিকুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন 24তম পর্ব। বিপুল অস্ত্র নিয়ে চট্টগ্রাম বন্দরের 17 নম্বর জেটিতে নোঙর করে এমভি সোয়ার। অস্ত্র সরবরাহ বন্ধ করতে বন্দর থেকে কদমতলী পর্যন্ত 4 মাইল রাস্তায় ব্যারিকেড দেয় হাজার হাজার মানুষ। এসব নিরস্ত্র বাঙালির ওপর গুলি চালায় পাক বাহিনী। নিহত হয় 200 জন। এদিকে সৈয়দপুরে সেনাবাহিনীর গুলিতে শহীদ হন 100-র বেশি মুক্তিকামী বাঙালি। জ্বালিয়ে দেয়া হয় ঘরবাড়ি। সারা দেশে সেনাবাহিনীর মদদে বাঙালি অবাঙালির সংঘর্ষ চলে মধ্যরাত পর্যন্ত, যা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। বিক্ষুব্ধ মানুষ মিছিল নিয়ে বঙ্গবন্ধুর বাসভবনে আসেন। তাদের একটাই দাবি, চূড়ান্ত সংগ্রামের ঘোষণা। বঙ্গবন্ধু পাক যান তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীকালের মধ্যে সমস্যা সমাধান না হলে নিজের পথ বেছে নেবে বাঙালি। উত্তেজিত জনতার উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেন, আমার মাথা কেনার শক্তি কারো নেই। শহীদের রক্তের সঙ্গে আমি বেইমানি করতে পারবো না। আমি চূড়ান্ত সংগ্রামের জন্য বেঁচে থাকবো কিনা জানি না। স্বাধীনতা অর্জনে চূড়ান্ত সংগ্রামের সব ধরনের প্রস্তুতি নিন আপনারা। পাকিস্তানি সামরিক গোয়েন্দা এদিন পিন্ডিকে বার্তা পাঠায়, মুজিব সশস্ত্র বিদ্রোহের সবকিছু চূড়ান্ত করেছেন। সম্ভবত আজ রাতেই তা ঘটাতে যাচ্ছে। বিকেলে সংবাদ সম্মেলনে জুলফিকার আলী ভুট্টো বললেন, পূর্বাঞ্চলের পরিস্থিতি অত্যন্ত করুণ ও দুর্ভাগ্যজনক। আমি পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় জীবন দিতে প্রস্তুত। সন্ধ্যায় প্রেসিডেন্ট হাউসে আওয়ামী লীগ ও পাকিস্তান সরকারের উপদেষ্টা পর্যায়ের বৈঠক হয়। PI এর ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন পশ্চিম পাকিস্তানের নেতারা। এমনি পরিস্থিতিতে সারা দেশে সংঘর্ষের খবর ঢাকা টেলিভিশনের সম্প্রচারে বাধা দেয় পাক সেনারা। শেষ পর্যন্ত বন্ধ করে দেয়া হয় সম্প্রচার। আতিকুর রহমান, RTV, ঢাকা।
ঢাকা এসেছেন ভুটানের রাজা জিগমে কেসা নামগেল ওয়াংচুক। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের আমন্ত্রণে 5 দিনের সফরে বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি। দেয়া হয় লাল গালিচার সংবর্ধনা ও গার্ড অফ অনার। বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানান ভুটানের রাজা। বিভিন্ন বিষয়ে কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি ও প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভির সঙ্গে। শুক্রবার ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, রায়বাজার বদ্ধভূমি ও মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে দেখার কথা রয়েছে তার। সোমবার সকাল 10:30 ঢাকা ছাড়বেন তিনি। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে চলতি দশকে বাংলাদেশ হবে আর্থিক দিক থেকে এশিয়ার শীর্ষ 8 দেশের একটি। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত বর্তমান বিশ্বে বাংলাদেশের জন্য অর্থনৈতিক ঝুঁকি বিষয়ক গোলটেবিলে কথা বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। আলোচনা অর্থনীতিবিদরা জানান, বর্তমান বাণিজ্য নীতি রপ্তানি বাড়াতে একটি বড় বাধা, তাই অবকাঠামো উন্নয়নের সঙ্গে বাণিজ্য নীতি পরিবর্তন সরকারকে উদ্যোগী হতে হবে। আইসিবি প্রস্তাবিত 5,000 কোটি টাকার ফান্ড গঠন হলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসতে পারে বলে মন্তব্য করলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম। আর অর্থনীতিবিদ আবু আহমেদ বলেছেন, পুঁজিবাজার ধ্বংস হলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক সূচনের সেমিনারে তারা এসব মন্তব্য করেন। রাজনৈতিক সিদ্ধান্ত ও দিক নির্দেশনা ছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করা সম্ভব নয়। সরকারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা বিতরণ ও বাস্তবায়ন অগ্রগতি নিয়ে এক সেমিনারে কথা বললেন জলবায়ু বিশেষজ্ঞরা। উন্নত দেশগুলোর অতিমাত্রায় কার্বন নিঃসরণ মোকাবেলা সম্ভব না জানিয়ে বক্তারা বলেন, সেক্ষেত্রে উন্নয়নশীল দেশ হিসেবে এ দেশে যথাসময় উদ্যোগ নিলে এর ক্ষতিকর দিক মোকাবেলা করা সম্ভব। এবার ইসলামী ব্যাংক বিশ্বকাপের খবর। 2011 বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে এখন মুখোমুখি লড়ছে দুই হেভিওয়েট ভারত ও বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে পন্টিং এর অধিনায়কোচিত ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার সংগ্রহ করে 260 রান। 261 রানে জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে ভারত। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে 9 রান। টসে জিতে অজি অধিনায়ক ব্যাট নিলে 40 রান তোলেন অজিদের দুই ওপেনার হ্যাডিন ও ওয়াটসনকে বোল্ড করে রবিচন্দ্রন ভারতকে প্রথম সাফল্য এনে দেন। তবে বিশ্বকাপে সেরা হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ব্র্যাড হ্যাডিন এবারে বিশ্বকাপের চতুর্থ হাফ সেঞ্চুরি তুলে অজিদের ইনিংসে 110 এগিয়ে নিয়ে যান। হ্যাডিনকে ফিরিয়ে বিশ্বকাপে 10ম উইকেট শিকার করা যুবরাজ কিছুদূর পরে ফিরিয়ে দেন মাইকেল ক্লার্ককেও। এরপর জহির খানের জোড়া আঘাত। তবে বিশ্বকাপে কোন অস্ট্রেলিয়ানের সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড নিজের করায়ত্ত করে দলের ওয়ানকে নেতৃত্ব নিয়ে যান অধিনায়ক পন্টিং। ডেভিড হাসিকে নিয়ে দলের স্কোরকে 245 নিয়ে যান পন্টিং। সাথে তুলে নেন বিশ্বকাপ ক্যারিয়ারের 5ম শতরান। ডেভিড হাসি 26 বলে 38 রান করে অপরাজিত থাকেন। এখনো দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড ফাইনাল খেলতে পারেনি। সে কাঙ্ক্ষিত স্বপ্নের পথে যেতে হলে সামনে জয়ের কোনো বিকল্প নেই তাদের। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে তারা। খেলা শুরু হবে দুপুর 2:30টায়। নিজেদের সেরা খেলাটা দিয়ে দু দলের অধিনায়ক চাচ্ছেন সেমির টিকিট। বৃহস্পতিবার অনুশীলনের আগে সাংবাদিকদের কাছে কোয়ার্টার ফাইনালের ম্যাচ নিয়ে বললেন নিজেদের স্বপ্নের কথা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রাম স্মিথ মনে করেন লড়াইটা হবে মারমুখী। একাদশ কেমন হবে তা তিনি বলেননি। অন্যদিকে গেল নভেম্বরে এই মাঠেই বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল নিউজিল্যান্ড। ফলে পিচ নিয়ে সংকটে রয়ে গেছে তাদের। তবে সেই স্মৃতি ভুলে কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টেরি কোয়ার্টারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের ব্যাপারে আশাবাদী। Yeah, look, selection has always been tough. It's getting tougher as guys perform well. It's obviously it's an ideal challenge to have players that are performing well, and that you've got a good squad of players to pick from. I mean, that's ideally what we wanted coming to the World Cup.
you had a squad of 15 and you weren't reliant on sort of 4 or 5 guys or 7 or 8 guys to win your World Cup. You know, we know that we're a squad of 15. Well, I think it's just the experience of being here. I think sometimes if you go to a ground in a pressure situation, and you've never been there before, then maybe it takes a little while to get assimilated. But I think the guys know the ground pretty well. They're all looking forward to coming back here and playing against South Africa. So it will be about the quarterfinal tomorrow rather than what's happened in the past. এবারে কুল মোস্ট নোটিস প্লেয়ার অব দ্য ম্যাচ। দশম বিশ্বকাপ ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ক্যারিবীয়দের দেয়া মাত্র 112 রানের টার্গেট থেকে মামুলি করে ফেলেন এই ব্যাটসম্যান। কামরান আকমলকে সঙ্গে নিয়ে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দেন এই অলরাউন্ডার। 64 বলে 10 চারে অপরাজিত থাকেন 61 রানে। বল হাতে তুলে নেন ক্যারিবীয়দের 2 উইকেট। 10 ওভার বল করে 3 মেইডেন সহ রান দেন মাত্র 16। সাউথ ইস্ট ব্যাংক বাণিজ্য সংবাদ। পরিবেশ বান্ধব নির্মাণ ও নির্মাণ সামগ্রীকে উৎসাহিত করতে আজ হোটেল শেরাটনে শুরু হলো 3 দিনের BACI নির্মাণ সামগ্রী প্রদর্শনী। বিকেলে বাণিজ্য মন্ত্রী ফারুক খান প্রদর্শনী উদ্বোধন করে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ BACI আয়োজিত এই প্রদর্শনীতে দেশি ও বিদেশি বিভিন্ন নির্মাণ শিল্প প্রতিষ্ঠান অংশ নেয়। সালের জন্য অংশীদারদের 30% নগদ মুনাফার ঘোষণা দিয়েছে রাজ বাংলা ব্যাংক। রাজধানীর একটি হোটেলে 15তম বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের চেয়ারম্যান জাহিদ হোসেন খান এই ঘোষণা দেন। সভায় অংশীদাররা ব্যাংকের অগ্রগতিতে সন্তোষ জানান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক KS দাবরেজ, পরিচালনা পরিষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। পোশাক শিল্পের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি করলেন BGME এর বিদায়ী সভাপতি আব্দুল সালাম মুর্শিদি। দুপুরে BGME ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, সুতা সহ পোশাক শিল্পে অন্যান্য কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে এই শিল্পের প্রতিযোগিতা ধরে রাখা কঠিন হবে। এই শিল্পের বিকাশে মানব সম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। এবার এস আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য সরকারের কাছে আবারও স্থায়ী ভেন্যু দাবি করলেন মেলা কমিটির চেয়ারম্যান আলহাজ নুরুন নেওয়াজ সেলিম। তিনি জানালেন, চট্টগ্রাম রেলওয়ে, পানি উন্নয়ন বোর্ড ও চট্টগ্রাম বন্দরে অনেক পরিত্যক্ত জায়গা আছে। সেখানে মেলার স্থায়ী ভেন্যুর জন্য চট্টগ্রাম চেম্বারকে জায়গা বরাদ্দ দিলে চট্টগ্রাম চেম্বার নিজস্ব অর্থায়নে অবকাঠামো নির্মাণ করে নেবে। মাসব্যাপী এই মেলা শেষ হচ্ছে আগামীকাল। সরকারের কাছেও আমরা আবেদন জানিয়েছি যে আমাদেরকে ভবিষ্যতে CITF করার জন্য একটা পার্মানেন্ট ভেন্যু যদি ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের শিল্প এবং ব্যবসা বাণিজ্য প্রসারে অনেক অবদান রাখবে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স। এবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এক নজরে। স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা জিয়াউর রহমানের বিরুদ্ধে অপবাদ রটাচ্ছে বলে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ভাসানী মিলনায়তনে খন্দকার দেলোয়ার হোসেন স্মরণের দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেন। মুক্তিযুদ্ধে অবদান রাখা পুলিশের আদর্শের অনুসরণে পুলিশ সদস্যদের দেশ সেবা করার আহ্বান জানালেন মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। পুলিশ বাহিনীর পক্ষে প্রধানমন্ত্রীর কাছে স্বাধীনতা পদক নেয়ার পর রাজারবাগ শহীদ পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে তিনি এই আহ্বান জানান। ফতোয়া বহাল ও নারী নীতি বাতিলের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। রাজধানীর মুক্তাঙ্গনে মানববন্ধন থেকে তারা এ দাবি জানান। বক্তারা বলেন, সরকারের নারী নীতি কোরআন বিরোধী। এই নীতিমালা করে তারা ইসলাম বিরোধী আইন কায়েম করতে চাচ্ছে।
সীমান্তে নিরীহ মানুষ হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের দণ্ডিত করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান। এই সময় তিনি বলেন, সীমান্তে গোলাগুলি কমাতেও পদক্ষেপ নিয়েছে সরকার। এর আগে স্পিকার আব্দুল হামিদের সভাপতিত্বে বিকেল 4:20 দিনের কার্যক্রম শুরু হয়। অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণি সংসদকে জানান, ভারতের সঙ্গে সমুদ্রবিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশ আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে দুটি সংশোধনী এনে সংসদ সদস্য আচরণ আইন 2011 বিলের প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হয়েছে। এই সংক্রান্ত কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু এ প্রতিবেদন উপস্থাপন করেন। বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের অংশে অবৈধ ফেন্সিডিল কারখানা খুঁজে গুড়িয়ে দেওয়ার ঘোষণা দিলেন ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর মহাপরিচালক। এছাড়া বাংলাদেশের দুর্গম পার্বত্য এলাকার অবৈধ পপি ক্ষেত খুঁজতে ভারত কারিগরি সহায়তা দেবে বলে আশ্বস্ত করলেন তিনি। দুদিনে বাংলাদেশ ভারত ড্রাগ কন্ট্রোল নোডাল এজেন্সির মহাপরিচালক পর্যায়ের সভা শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মাইসারুল ইসলামের রিপোর্ট। পাচারের সুবিধা নিতে ভারত সীমান্তে বেশ কিছু ফেন্সিডিল কারখানা গড়ে তুলেছে দুর্বৃত্তরা। আর দুদেশের মাদক নিয়ন্ত্রণকারী সংস্থার প্রধানের বৈঠকে ভারতের মহাপরিচালককে এমনি তথ্য দিলেন বাংলাদেশ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। We shared information about the latest routes and vulnerable spots for illegal drug trafficking along the border. Increased vigilance on the vulnerable spots that we detected. And both sides agreed to cooperate each other. তথ্য যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয় ভারতের পক্ষ থেকে। That we have such information, so we are verifying it. So if there are of that kind, they will be demolished. এদিকে পার্বত্য জেলার প্রত্যন্ত সীমান্ত জুড়ে চলছে পপি চাষ। এই পরিস্থিতিতে বাংলাদেশ চাইলে পপি ক্ষেতগুলো চিহ্নিত করতে ভারত সহায়তা করবে কিনা এমন প্রশ্নের উত্তরে ওপিএস মালিক জানালেন, regarding across the border, that is the Indian side, I would say, I mean, this is proximate to the border. I would say that we have information and we destroy illicit opium poppy in Manipur. And we are ready to cooperate with Bangladesh authorities if that happens to be so. সভায় মাদক ব্যবহার রোধ ও আন্তঃসীমান্ত মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা তথ্য লেনদেন, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা বাড়ানো সহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। মাঝরুল ইসলাম, RTV, ঢাকা। স্থগিত হওয়া ঝালকাঠি পৌর নির্বাচনে শান্তিপূর্ণভাবে শেষ হল ভোট। চলছে ভোট গণনা। ভোটের শুরুতে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে র্যাব পুলিশের পাশাপাশি ছিল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পৌরসভায় মেয়র পদে 6 জন, 3টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 17 জন এবং 9টি কাউন্সিলর পদে 42 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উচ্চ আদালতের নির্দেশে পৌরসভা নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। খাগড়াছড়ি 11 রাইফেলস ব্যাটালিয়নের 69 বিদ্রোহী জওয়ানের মধ্যে 60 জনকে সর্বোচ্চ 7 বছর এবং সবচেয়ে কম 4 মাসের কারাদণ্ড এবং 9 জনকে বেকসুর খালাস করে দিয়েছে আদালত। সকালে খাগড়াছড়ি বিজিবি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত 15 এর বিচারিক প্যানেলের সভাপতি খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আবু ওয়াহাব মোহাম্মদ হাফিজুল হক আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। এর আগে কড়া নিরাপত্তা আসামিদের কারাগার থেকে আদালতে আনা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। লিজ টেইলর আর নেই। মাত্র 12 বছর বয়সী তারকা খ্যাতি পাওয়া হলিউড কাঁপানো কিংবদন্তি অভিনেত্রীর শুরুটা 42 সালে। তখন তার বয়স 10। অনবদ্য অভিনয় স্বীকৃতি দুবার অস্কার। অভিনয় করেন ক্লিওপেট্রা, ন্যাশনাল ভেলভেট, বাটারফিল্ড 8 সহ 47টি চলচ্চিত্রে। 79 পর থেকে আর আসেনি সিলভার স্ক্রিনে। কিংবদন্তি অভিনেত্রীকে নিয়ে শামিমা নাসরিনের টেক্সট রিপোর্ট। 60-এর দশকে লিজ টেইলরের ক্লিওপেট্রার কথা মনে পড়ে, যার অনবদ্য অভিনয়ে জীবন্ত হয়ে উঠেছিল কয়েক হাজার বছরের প্রাচীন মিশরের ফারাও সম্রাজ্ঞী ক্লিওপেট্রার মোহময়ী রূপ। জগৎ কাঁপানো এই অভিনেত্রীর অভিনয় জীবন শুরু 1942 সালে। দেয়ার ওয়ান্স বর্ন ইন এভরি মিনিটসে মাত্র 10 বছর বয়সে খুবই সাদামাটা ভাবে অভিনয়ের মধ্য দিয়ে। টার্নিং পয়েন্ট 1944। ন্যাশনাল ভেলভেটে ভেলভেট ব্রাউনের ভূমিকায় অভিনয় মুগ্ধ দর্শক। এরপর আর পেছনে তাকাতে হয়নি তুখোড় এই অভিনেত্রীকে।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে হয়ে ওঠেন 60-এর দশকে হলিউড রানী। লিজ 1942 থেকে 2001 পর্যন্ত অভিনয় করেন 47টি চলচ্চিত্রে। এর মধ্যে হু ইজ অ্যাফ্রেইড অফ ভার্জিনিয়া উলফ এবং বাটারফিল্ড 8-এর অনবদ্য অভিনয়ের জন্য অস্কার জিতে নেন দুবার। জেতেন গোল্ডেন গ্লোব সহ অসংখ্য পুরস্কার। অভিনয় খ্যাতিই তাকে এনে দিয়েছে কিংবদন্তির মর্যাদা। তারকা জীবনে জন্ম দিয়েছেন নানা বিতর্কের, কখনো হাই প্রোফাইল সম্পর্কের কারণে, আবার কখনো বা অসম বয়সীকে বিয়ে করে। প্রতিভা আর সৌন্দর্য দিয়ে হলিউড যেমন মাতিয়েছিলেন, তেমনি 8 বার বিয়ে করে সমালোচনার ঝড়ও তুলেছিলেন তিনি। বিতর্কিত বিয়ের তালিকায় প্রযোজক, অভিনেতা, কণ্ঠশিল্পী থেকে শুরু করে ছিলেন রিপাবলিকান সিনেটর। 1932 সালের 27 ফেব্রুয়ারি লন্ডনের হামস্ট্রিডে জন্ম নেয়া এই কিংবদন্তি অনেকদিন থেকেই রোগে ভুগছিলেন। লস অ্যাঞ্জেলেসে এই হলিউড নক্ষত্রের পতন হলেও বেঁচে থাকবেন অসংখ্য ভক্ত অনুরাগীর হৃদয়ে। শামীমা নাসরিন, RTV ইন্টারন্যাশনাল ডেস্ক। খেলা সংবাদ। গলফ মাস্টার টুর্নামেন্টের 2 সপ্তাহ আগে ফ্লোরিডায় আর্নল্ড পামার ইনভিটেশনালে যোগ দেবেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার 1 গলফার টাইগার উডস। 24 মার্চ শুরু হয়ে টুর্নামেন্ট চলবে 27 মার্চ পর্যন্ত। ফ্লোরিডায় ক্যাডিলাক টুর্নামেন্টে তেমন কোনো সাফল্য আসেনি মার্কিনী গলফারের। এছাড়া বছরের প্রথম মেজর অগাস্টা ন্যাশনালে শিরোপার জন্য কঠোর অনুশীলন করেছেন তিনি। নিজের হারানো ফর্ম ফিরে পেতে চেষ্টা ত্রুটি রাখছেন না 14টি মেজর জেতা গলফের কিংবদন্তি টাইগার উডস। শেষ করব সন্ধ্যার সংবাদ, তার আগে শিরোনামগুলো আরো একবার। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান শিগগিরই। প্রধানমন্ত্রী বললেন, মুক্তিযুদ্ধের চেতনা দেশ পরিচালিত হলে বাড়ত না এসব অপরাধ। গণতন্ত্র বাঁচাতেই দরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ মামলার আপিল শুনানিতে বললেন অ্যামিকাস কিউরি, TH খান। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদে বেশিরভাগ সদস্য শুধু অক্ষরজ্ঞান সম্পন্ন নারী, দাবি হানিফের। বললেন, নিজের জন্য এই ব্যাংক করেন ইউনুস। এবং পশ্চিমা হামলার পরও বিদ্রোহীদের বিরুদ্ধে আক্রমণ চলছে গাদ্দাফি বাহিনীর। সাধারণ মানুষ মারা যাওয়ার খবর অস্বীকার করল যুক্তরাষ্ট্র। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে আপনার গ্রামীণ ফোন, বাংলা লিংক, সিটিসেল, টেলিটক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 4141 নম্বরে। আর গ্রামীণ ফোন গ্রাহকরা RTV সংবাদ মোবাইল ফোনে পেতে ভিজিট করুন www.rtv online.com এ। ধন্যবাদ সবাইকে।